তো সুতরাং তাকে আর চারটা কিস্তিতে কিন্তু অ্যাডভান্স ট্যাক্স দিতে হয়। এই যে চারটা কিস্তি, মানে প্রথম কিস্তি হচ্ছে 15ই সেপ্টেম্বর, দ্বিতীয় কিস্তি 15ই ডিসেম্বর, তৃতীয় কিস্তি 15ই মার্চ, এবং সর্বশেষ ফোর্থ কিস্তি হচ্ছে 15ই জুন। এই চারটা সমান কিস্তিতে যদি কারোর 1 লাখ টাকা অ্যাডভান্স ট্যাক্স দিতে হয়, তাহলে 25,000, 25,000, 25,000, 25,000 এভাবেই দেওয়ার নিয়ম। তো এখন কথা হলো, যদি সাধারণত ব্যবসায়ীরা বা বিভিন্ন কোম্পানি তারা কিন্তু অ্যাডভান্স ট্যাক্স এইভাবে দিয়ে থাকে। আর সোর্স ট্যাক্স যেটা কেটে রাখে, তার কাছ থেকে যেটা কেটে রাখে, ওটাও অ্যাডভান্স ট্যাক্স। এই এখন অ্যাডভান্স ট্যাক্স কিন্তু নতুন পুরান উভয় শ্রেণীর করদাতাকেই দিতে হয়। যারা পুরাতন করদাতা, তাদের অন দ্য বেসিস অফ লাস্ট অ্যাসেসড ইনকাম, সর্বশেষ নিরূপিত আয় যদি তার 1 কোটি টাকা হয়, এবারেও তার 1 কোটি টাকার মতো আয় হবে, এটা ধরে নিয়ে তাকে অ্যাডভান্স ট্যাক্স দিতে হয়। আর যারা নতুন করদাতা, সে যদি মনে করে তার ইনকাম এবার 6 লাখ টাকার বেশি হবে, তাহলে তাকেও কিন্তু ওই রাফ একটা হিসাবের উপরে, একটা প্রজেকশনের উপরে তাকে কিন্তু অ্যাডভান্স ট্যাক্স দিয়ে যেতে হবে। না দিলে কিন্তু মরণ, সেটা আমি পড়াচ্ছি একটু পরে যে না দিলে কি হবে। আর কখন দিতে হয় সেটা তো বললাম, চারটা সমান কিস্তিতে দিতে হয়। কি মিরাজুল ইসলাম? স্যার আমার উইথ হোল্ডিং ট্যাক্স যেটা স্যার কাটা ছিল ডিউরিং দ্য ইয়ারে গত বছরে, আমার ওটাই অ্যাডজাস্ট হয়ে গেছে স্যার, আর আমার এআইটি বেশি কাটা ছিল। সেক্ষেত্রে কি এই বছর আমাকে অ্যাডভান্স দিতে হবে কিনা স্যার? না, গতবারের, শোনেন, গতবারে কি হয়েছে, গতবারে ধরেন কথার কথা, আপনার উইথহোল্ডিং ট্যাক্স কাটা ছিল আপনার কাছ থেকে 10 টাকা, কথার কথা। আর আপনি নিজে থেকে কি অ্যাডভান্স ট্যাক্সও দিয়েছেন? গত বছর দিছিলাম স্যার। আচ্ছা, যাই হোক, গতবারে শোনেন শোনেন, গতবার আমি নিজে থেকে পকেট থেকে আরো 5 টাকা অ্যাডভান্স ট্যাক্স দিছি। জি আমার স্যার। টোটাল অ্যাডভান্স ট্যাক্স, উইথহোল্ডিং ট্যাক্স সব মিলে 15 টাকা। আমার কি অ্যাসেসমেন্ট হয়ে গেছে? জি স্যার, অ্যাসেসমেন্টও হয়ে গেছে, আচ্ছা, তখন আমার 12 টাকা হয়েছিল স্যার। অ্যাসেসমেন্ট হয়েছে 12 টাকা। আমি ধরেন 3 টাকা কি রিফান্ডেবল সৃষ্টি হয়েছে? না স্যার, আমি মিনিমাম দিছিলাম স্যার টার্ন ওভারের উপর, তো রিফান্ডেবল সিস্টেম হয়নি স্যার। তাহলে ফরগেট ইট, আপনার এর পিছন নিয়ে কোনো কথা বলারই কোনো দরকার নেই। অ্যাডভান্স নিয়ে বলতে চাচ্ছি স্যার, এই বছর কি আমাকে অ্যাডভান্স ট্যাক্স কাজ স্যার কিস্তি দিতে হবে কিনা স্যার? দিতে তো হবেই। এখন যদি আপনার উইথহোল্ডিং ট্যাক্স দিয়ে অ্যাডভান্স ট্যাক্স কাভার হয়ে যায়, জি তাহলে স্যার। আর দিবেন কেন? না, আমার অ্যাজাম্পশন যেটা স্যার আমার কাভার হয়ে যাবে, সেক্ষেত্রে তো আমার তথ্য দরকার নেই স্যার। ওই তো, মানে অ্যাজাম্পশনটা যেন ঠিক হয়। অ্যাজাম্পশন যদি ঠিক না হয়, তাহলে কি হবে সেটা বলতেছি। ধরেন আপনি অ্যাজাম্পশন করছেন আপনার এবারে ইনকাম হবে 100 টাকা, জি স্যার। তো ডিসিটি আপনাকে ইনকাম করলো আর 800 টাকা, তো আপনার তো অ্যাজাম্পশন ঠিকলো না। জি এখন স্যার। বলতে পারেন মানে সে গাঁজাখুরি ভাবে আমার ইনকাম ধরলেই হলো। ইয়েস, ধরলে ওইটার উপরে কিন্তু আপনার ওই সিম্পল ইন্টারেস্ট হবে। সেই ক্যালকুলেশনটা আমি একটা অঙ্ক করাবো আর। জি স্যার, থ্যাংক ইউ। তো ওইটা অঙ্কটা করলে এবার বুঝতে পারবেন। তো এখন হয় কি, আপনার অ্যাজাম্পশন যদি রং হয়, তার জন্য সাফারিং আপনাকে ভোগ করতে হবে। এই আর কি। স্যার, ব্যক্তির এখন ক্ষেত্রে হুম ব্যক্তির ক্ষেত্রে যেমন চাকরিজীবীর ক্ষেত্রে যেমন টিডিএস যেটা কাটে, এক্ষেত্রে যদি কাভার না হয়, তার অন্য অন্য আরো ইনকাম আছে, কিন্তু স্যালারির এগেনস্টে এমপ্লয়ার যেটা কাটছে, এটা দিয়ে দেখা গেল যে গত বছরের ইনকাম হিসাবে বা ট্যাক্স হিসাবে এটা কাভার হচ্ছে না, তাহলে কি সে আগে জমা দিতে হবে রিটার্নের আগে ওই অ্যাডভান্স ট্যাক্স হিসাবে টিডিএস এর সাথে যেটা ঘাটতি থাকে, এটা আবার কি জমা দিয়ে দিতে হবে হ্যাঁ, হ্যাঁ, জমা দিয়ে দিতে হবে, হ্যাঁ, ব্যক্তির এটা ক্ষেত্রে? সব ক্ষেত্রেই, ব্যক্তি, কোম্পানি, সবার ক্ষেত্রেই আজকে যেটা পড়াচ্ছি অ্যাডভান্স ট্যাক্স, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। মানে যারই গতবারের ইনকাম 6 লাখ টাকার বেশি, ধরে নিতে হবে যে সে অ্যাডভান্স, আজকে যেটা পড়ানো হচ্ছে সে এটার আওতাভুক্ত। এখন দিবে কি দিবে না, সেটা তার ব্যাপার। এখন যেমন আমি দেই না, কথার কথা, আমি দেই না, কারণ আমার স্যালারি থেকে যেটা কাটে, কথার কথা, স্যালারি থেকে যেটা দেওয়া হয় সেটা মানে মোর দ্যান এনাফ। তো অ্যাডভান্সটা দিতে হয় না। আরো একটা চালাকি বলে দিই, সেটা হলো, মানে কেন দেই না কারণ আমার ভিতরে একটা মনোবাসনা যে আমি রিটার্নটা দেবো সেলফ অ্যাসেসমেন্টে। সেলফ অ্যাসেসমেন্ট মানে হলো আমার রিটার্ন আমি অ্যাসেসমেন্ট করে আমিই দেবো। এখানে ডিসিটি হলো জাস্ট পোস্ট অফিস। ডিসিটির কাম হলো শুধু রিটার্নটা রিসিভ করে স্লিপটা সিগনেচার দিয়ে দিয়ে দাও, আর কোনো কাম নাই। যদি অডিটে না পড়ে, তাহলে 1 বছরের জন্য পার পেয়ে গেলাম, আবার সামনের বছরে দেখা হবে মেলায়। তো এখন এই যদি হয় মনোবাসনা, তাহলে অ্যাডভান্স ট্যাক্স যদি আমি নাও দিই, তাও আমার কোনো ক্ষতি হবে না। কারণ কি? কারণ হলো, আমি যদি অ্যাডভান্স ট্যাক্স নিয়ম মাফিক ভাবে না দিতে পারি, আমাকে তো টাইমলি ডিসিটি ধরতে পারেনি। ডিসিটি ধরে আমি আমার যেটা দেওয়ার কথা আমি দেইনি, এটা কিন্তু আদায় করতে পারতো। এবং এটা আদায় করার জন্য অনেক, মানে বিভিন্ন ধরনের স্টেপ আছে ডিসিটি, সেগুলো নিতে পারতো, কিছুই নেয় নাই। খালি একটা চিঠি দিয়েই খালাস যে আপনি অ্যাডভান্স ট্যাক্স আপনার তৃতীয় কিস্তি, চতুর্থ কিস্তি পরিশোধ করার জন্য অনুরোধ করা যাচ্ছে, আর কোনো স্টেপ নেয় নেই।
তো যদি না নিয়ে থাকে, আমিও দেইনি, তো আমার কি কোনো ক্ষতি হতে পারে? উত্তর হলো না। ক্ষতি তখনই হবে যদি আমারটা অডিটে পড়ে। যদি অডিটে পড়ে এবং অডিটে পড়ার পরে দেখা গেল যে আমার ইনকাম বেতন ছাড়া কোনো ইনকাম নাই, ডিসিটি আমার অডিটে ফেলাইয়া কিছুই করতে পারেনি, আমি যা দেখাইছি ওইটাই, কারণ কিছু করার তো নাই, স্যালারি ইনকাম তো টাইমেও বাড়াইতে পারবেন। কিন্তু লেকিন এখন আমার সিম্পল ইন্টারেস্ট থেকে মুক্তি মিলবে না। আমি ট্যাক্স যা দিছি ঠিক আছে, কিন্তু আমি যে অ্যাডভান্স ট্যাক্স দেই নাই, এই অপরাধের সিম্পল ইন্টারেস্ট, বাংলা হচ্ছে সরল সুদ, 10% হারে, এখান থেকে মুক্তি হবে না। কারণ ওইটা 75% করে দেখতে হবে কত টাকা আসে, দিছি কত, এই অঙ্কটা আজকে করায় দেবো। তো ওখান থেকে মুক্তি মিলবে না, বুঝছেন? যেটা কি কোশ্চেন জানি করছিলেন, সেই প্রেক্ষিতে এই উত্তরগুলো দিতেছিলাম। তো স্যার, হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল, করা যাবে? না একটু পরে, আগে এটা পড়াই নি, কারণ এটা এটা আচ্ছা আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত টানানো, এটা আগেই দিয়ে পারতেছি না, বুঝছেন? আচ্ছা আচ্ছা, এটা ঠিক শেষ আছে। করি তারপরে। আচ্ছা, 4টা কিস্তি তো দেখালাম, 4টা সমান কিস্তি। তো আর 4 নম্বরে হচ্ছে যে whether withholding tax will be treated as advance tax, উত্তর হলো yes, all withholding tax is advance tax। যত উৎসে কর্তৃত্ব কর সবগুলাই আপনার অগ্রিম কর হিসেবে বিবেচিত হয়। আচ্ছা, 5 নাম্বারটা আর পড়াইলাম না, কারণ 5 নাম্বারটা আইনে আছে, বাস্তবে নাই। আইনে কি আছে, যদি কেউ অ্যাডভান্স ট্যাক্স বেশি দিয়ে থাকে, সেই বেশিটা গভর্নমেন্ট তাকে, ইনকাম ট্যাক্স অফিস তাকে ফেরত দিবে, রিফান্ড দিবে উইথ 10% ইন্টারেস্ট। বুঝতে পারছেন? তা কেন পড়াইলাম না এটা তো বুঝতে পারেন আপনি, যেটা মোস্টলি ইনপ্র্যাকটিক্যাল, মানে এটা প্র্যাকটিক্যাল না। জি আর স্যার। 6 নম্বর, 6 নম্বরে হচ্ছে যেখানে রিফান্ডই দেয় না, আপনার প্রাপ্য টাকা আপনার পাইতে আপনার মানে জুতার তলা ক্ষয়, তো সেখানে ওই 10% ইন্টারেস্ট সহ দিবে, এটা আজ পর্যন্ত দেয়নি, এরকম কোনো ঘটনা আজ পর্যন্ত ঘটেনি। তো যাই হোক আর কি, এটা মানুষও মানে ট্যাক্স করদাতা যারা, তারাও ভাবে যে ঠিক আছে, যেটা রিফান্ড ওইটা পাইলেই তো হয়, আবার 10% কেন? তো 10% তো আপনি অ্যাডভান্স ট্যাক্স যদি বেশি দিয়ে থাকেন তাহলে, তো এরকম অ্যাডভান্স ট্যাক্স তো, উইথহোল্ডিং ট্যাক্সও তো অ্যাডভান্স ট্যাক্স, তো ওইটাও তো আমার বেশি দেওয়া আছে, আমার ইম্পোর্ট স্টেজে বেশি দেওয়া আছে, কথার কথা, মেশিনারি ইম্পোর্টে, তো ওটা তো আইটি হিসেবে গণ্য, তাই না? তো যাই হোক, ওরকম হয় না, বাস্তবে হয় না, কিন্তু আইনে আছে যে যদি অ্যাডভান্স ট্যাক্স বেশি দেওয়া হয়, তো বেশিটা যেটা ফেরত হবে সেটা উইথ ইন্টারেস্ট 10%। এইখানে বলছে ইজ দেয়ার এনি স্কোপ টু পে এস্টিমেটেড অ্যামাউন্ট অফ অ্যাডভান্স ট্যাক্স? ইয়েস। মানে আমার গতবারে ইনকাম হয়েছিল 1 কোটি, এইবার ধারণা করতেছি আমার ইনকাম হবে 2 কোটি, তাহলে আমি 2 কোটির উপরে বেসিস করে দেবো। আবার উল্টাটাও হইতে পারে যে করোনার কারণে গতবার ইনকাম ছিল 1 কোটি, এবার ধরে নিচ্ছে আমার ইনকাম হবে মাত্র 25 লাখ, তাহলে 25 লাখের উপর বেস করে দেবো। তাতে কি কোনো অসুবিধা আছে? উত্তর হচ্ছে নো। আই ক্যান পে মাই মানে অ্যাডভান্স ট্যাক্স অন মাই ওন এস্টিমেট। ইভেন আমি ডিসিটি বরাবর এমন চিঠিও লিখতে পারি যে আমি এবারে আমার দোকানে আগুন লেগে আমার দোকান পুড়ে গেছে, আমার ব্যবসায় প্রচুর ক্ষতি হয়েছে, এবার আমার ইনকাম তো দূরের কথা, উল্টারও লোকসান হবে, সুতরাং আমি অ্যাডভান্স ট্যাক্স দেওয়া থেকে বিরত রহিলাম। শেষ, কথা শেষ। এখন আসেন আসল কথা, আসল পড়ানোর জায়গাটা হলো এই, বুঝছেন? সেটা হলো যে হোয়াট আর দ্য কনসিকুয়েন্স ইন কেস অফ ফেলিওর টু পে অ্যাডভান্স ট্যাক্স। অগ্রিম কর যার দেওয়ার কথা সে যদি না দেয়, তার জন্য কি কি মানে কনসিকুয়েন্স হতে পারে? নাম্বার 1, যার দেওয়ার কথা দেয়নি, এখন সে হবে অ্যাসেসিন ডিফল্ট, মানে কর খেলাপি, নাম্বার 1। নাম্বার 3, 2 নম্বরটা অঙ্ক করে পড়াইতে হবে, 2 নম্বরটা এমনি মুখে পড়াইলে বোঝা যায় না। নাম্বার 3 হচ্ছে যে যত টাকা আমি কম দিলাম, সেই তার সমপরিমাণ টাকা পর্যন্ত ডিসিটি আমাকে জরিমানা আরোপ করতে পারে। আরোপ করতে পারে মানে নাও পারে, মানে এটা মানে কম্পালসারি না, এটা ডিসক্রিপশন টু দ্য ডিসিটি। এটা ডিসিটির একটা ডিসক্রিপশন যে ডিসিটি আমাকে জরিমানা করবে কি করবে না, বাট করতে পারে। মানে করলে কত টাকা করতে পারে? যত টাকা আমার ঘাটতি, মানে নিয়ম অনুযায়ী আমার যে পরিমাণ টাকা অ্যাডভান্স ট্যাক্স দেওয়ার কথা আর আমি যা দিয়েছি, কম দিয়েছি, বলতে পারেন নিয়ম অনুযায়ী আমার কত টাকা দেওয়ার কথা, ওই যে গতবারের ভিত্তিতে। এইখানে কিন্তু পাস্ট, প্রেজেন্ট, ফিউচার তিনটাই আছে। মানে গতবারের আমার কত টাকা আমার নির্ধারিত আয় ছিল, অ্যাসেসড ইনকাম, গতবারের সর্বশেষ নিরূপিত আয়ের উপরে ভিত্তি করে বর্তমান বছরের কর হার অ্যাপ্লাই করে আগামী কর বছরের জন্য আমি এখন অ্যাডভান্স ট্যাক্স দেব, এটাই নিয়ম। তার মানে এখানে কিন্তু ভূত, ভবিষ্যৎ, বর্তমান সব আছে। হুম মানে কিরকম? অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিনটেই আছে। অতীতকে বেস করে
বর্তমান রেট অ্যাপ্লাই করে, বর্তমানে যে ইনকাম ট্যাক্সের রেট চলতেছে এইটা অ্যাপ্লাই করে, কারণ আগামী বছরের জন্য 24-25 কর বছরের জন্য আমি এখন ট্যাক্স দেবো। তো কত মানে কোন রেটে ট্যাক্স দেবো, 24-25 কর বছরের ট্যাক্স রেট তো এখনো জানি না, এটা তো এবারের বাজেটে আসবে। তাহলে আমি কোন কোন বেসি কোন রেটে দেবো? দেবো বর্তমান রেটে, কিন্তু দেবো আগামী বছরের জন্য, নেক্সট অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য। তার মানে এখানে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার তিনটেই কিন্তু আছে। বেসড হচ্ছে প্রিভিয়াস লাস্ট এসএসটি ইনকাম। হ্যাঁ, লাস্ট মানে গতবারের যে অ্যাসেসড ইনকামের উপরে ভিত্তি করে আমি দেবো। যেটা বলতেছিলাম যে ডিসিটি যে আমাকে জরিমানা করবে, কত টাকা করবে, আমি কত টাকা কম দিচ্ছি কিভাবে বুঝবে? ইয়েস, গতবারের ইনকামকে বেস করলে, ও গতবারের যেটা ইনকাম আমি ধরে নিচ্ছি ওইটা এবারও আমার ওই একই ইনকাম হবে। তাই যদি হয় তাহলে আমার কত টাকা অ্যাডভান্স ট্যাক্স দেওয়ার কথা, ওইটাকেই ডিসিটি বেস হিসাবে ধরবে, ওইটাই বেস। কম বেশি হতে পারে সেটা যদি আমি এস্টিমেট দিই, আমি তো কোনো এস্টিমেট দিইনি। আমি যদি এস্টিমেট না দিয়ে থাকি তাহলে তো আমার গতবারের কি হচ্ছে ভিত্তি, তাই না? এই জি স্যার। এখন শুধু মাঝখানেরটা পড়াইতে বাকি, মাঝখানেরটা পড়াচ্ছি, এটা একটু দেখি। ওইটা আবার আনতেছি। আচ্ছা, হুম। আচ্ছা, একটা জিনিস, একটা অঙ্ক দেখি, দেখতে পাচ্ছেন মনে হয়, তাই না? জি স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে। হুম। ধরেন কথার কথা একটা অঙ্ক করাই দিই। ট্যাক্স আসছে কত? ট্যাক্স আসছে 10 লাখ টাকা, মানে অ্যাসেস ট্যাক্স, মানে ডিসিটি অ্যাসেসমেন্ট করছে। আচ্ছা, তো লেস, না লেস না, এটার 75% কত আসে? 75% আসে 7.5 লাখ। 7,50,000। Less AIT actually paid. ধরেন সে পে করছে 6 লাখ টাকা, তাহলে শর্টফল 1,50,000। এখন ধরেন কথা কথা যে এআইটি এআইটি যেটা, সেটা এআইটি পেইড করছে 6 লাখ টাকা কোম্পানি, 6 লাখ। আর হলো মানে ট্যাক্স পেইড at the time of filing return. আগে ছিল 74 এর ট্যাক্স, এটা এখন মনে হয় জি স্যার, 74 ডেজ। হ্যাঁ, এটা মনে হয় এখন 174। এটার সময় ধরেন যে ট্যাক্স দিচ্ছে আহ, আরো 2 লাখ। ভালো করে শুনেন, সে যে রিটার্ন সাবমিট করছে তার হিসাবে নাকি ট্যাক্স আসে 8 লাখ, এবং সে এই যে 2 লাখ টাকা দিছে, এই 2 লাখ টাকা দিছে সে 30শে নভেম্বর, 30/11/2023 তারিখে দিচ্ছে। আর এআইটি তো টাইমলি দিচ্ছে, বুঝছেন? এখন মানে তার মানে ক্যালকুলেশন অফ সিম্পল ইন্টারেস্ট, 50 ইন্টু 10, 10%, 1,50,000 ইন্টু 10%। ক্যালকুলেশন অফ সিম্পল ইন্টারেস্ট, যে ডিসিটি যে ক্যালকুলেশনটা করবে যে তাকে কত টাকা সরল শোনো, একটা কথা বলি,
সেটা হলো ডিসিটি তার ট্যাক্স অ্যাসেসমেন্ট করছে 10 লাখ, আর সে ট্যাক্স দিছে 8 লাখ। তার মানে বাকি 2 লাখ তো দিতে হবেই, উপরন্তু তাকে সরল সুদ দিতে হবে। আমাদের কথা হলো যে সরল সুদ তাহলে কত টাকা দিতে হবে, যেটুকু কম আছে ওটুকু তো দিবে, দিবে না দিলে আপিল করবে, সেটা ভিন্ন কথা। এখন আসেন সরল সুদের হিসাবটা দুই ভাবে করা যায়। ধরেন আজকের ডেট কত, ডেট অফ অ্যাসেসমেন্ট, ডেট অফ অ্যাসেসমেন্ট ডেট অফ অ্যাসেসমেন্ট ধরেন আজকে উম, আচ্ছা, ডেট অফ অ্যাসেসমেন্ট ধরেন আজকে, আজকে ধরেন 30শে জুন, 30/6/2024। বছর। যদি যদি তাই হয়ে থাকে, ডিসিটি যদি এই তারিখে অ্যাসেসমেন্ট করে থাকে, তাহলে সে কত টাকা সরল সুদ অ্যাপ্লাই মানে বের করবে। এই ক্যালকুলেশনটা হলো এইভাবে, আপনাকে বলি। সেটা হচ্ছে এই যে 1.5 লাখ টাকা, 1.5 লাখ টাকা যে শর্টফল, এইটার উপরে উম, না এইখানে একটু অঙ্কটা চেঞ্জ করে দিই, ওটা একটু চেঞ্জ করি। এটা আসলে 1 লাখ, তার হিসাবে ট্যাক্স আসে 7 লাখ, আর ডিসিটি করছে 10 লাখ। তো সেই হিসাবে তার আরো 3 লাখ টাকা দিতে হবে, প্লাস সিম্পল ইন্টারেস্ট দিতে হবে। তো 1.5 লাখ টাকার উপরে আপনার 10% হিসাবে, 10% হিসাবে এক বছর হয়েছে। না, ইন্টু 5 মান্থস, ইন্টু 5 মান্থ, দুইভাবে অঙ্কটা করা যায়। আমি অঙ্ক দুইভাবে করাই দিতে, একই রেজাল্ট আসবে। 2 মাসে এটার জন্য আপনার 5 মাসে যা আসে, প্লাস 50,000 টাকার উপরে 10% হিসাবে আপনার 7 মাস, তাতে যা হয়। অর অর 50,000 টাকার উপরে, 50,000 টাকা যে তার শর্টফল, এটা তো পুরো 12 মাস, ইন্টু 12 মাস, প্লাস 1 লাখ টাকার উপরে 10% হিসাবে 5 মাস। এই দুইটা করলে যা আসবে এক রেজাল্ট আসবে। আমি অঙ্কটা করাই দিই ক্যালকুলেটর দিয়ে। আপনার 15,000 টাকাকে 12 দিয়ে ভাগ করতে হবে। 15 প্রথমটা 15,000 ভাগ 12 গুণ 5, তাতে আসে 6,250। আর 50,000 টাকা 10%-এ আসে 5,000। এই 5,000 টাকা ভাগ 12 গুণ 7, তাই কি 2,917 ফ্র্যাকশন আসছে। এবং এই দুইটার যদি যোগফল করেন তাইলে আসে কত, 9,167। এটা তো এরকম আসার কথা। এটা হলো 5,000, আর এটা হলো 10,000 ভাগ 12 গুণ 5, 4,100। দেখেন বুঝছি সেমই আসছে। না, সেম তো আসবে। আপনার যেটা ভালো লাগবে, যেটাতে আপনার বুঝতে সুবিধা হয়। আপনাকে প্রথমটা করাই যে 1.5 লাখ টাকার উপরে 1.5 লাখ টাকা তো হলো মানে ফল, তাহলে 1.5 লাখ টাকার উপরে 10%-এ 5 মাসের জন্য হবে। বলতে পারেন স্যার 5 মাস কেন, অ্যাসেসমেন্ট তো হয়েছে 1 বছর, মানে নিয়ম কি 10% হিসেবে কত তারিখে কত তারিখ পর্যন্ত হবে? নিয়ম হলো 1 জুলাই 2023 হইতে অ্যাসেসমেন্ট ইয়ারের শুরুর দিন থেকে ডেট অফ অ্যাসেসমেন্ট, তার মানে 1 বছর। তাহলে স্যার আপনি 1 বছর না করে 5 মাস কেন করলেন? 5 মাস করলাম এই কারণে যে 1.5 লাখ টাকার উপরে আমি 5 মাসে করলাম, মানে 5 মাসের মাথায় সে 1 লাখ টাকা জমা দিয়ে দিচ্ছে।
রিটার্ন দাখিল করা ছিল নভেম্বর মাসে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। নভেম্বরের 30 তারিখে সে 1 লাখ টাকা জমা দিছে। টাকা জমা দেওয়ার পরে সেই টাকার উপরে আর সুদ হয় না। এই কারণে আমি 1.5 লাখ টাকার উপরে 5 মাস, আর 1 লাখ জমা দেওয়ার পরে আরো রইলো 1.5 লাখের মধ্যে 50,000, ওইটা 10%-এ বাকি 7 মাস, মানে 7-5-12, 7-5-12, হ্যাঁ, এই হলো 9,167 টাকা। এটা যদি ভিন্নভাবে বলি যে 50,000 টাকা তার যে মানে ঘাটতি, এটা ওভার দ্য ইয়ার, একেবারে সারা বছরের ঘাটতি। তো ঠিক আছে, 50,000 টাকার উপরে 10%-এ 12 মাস, 1 বছর, 5,000। আর 1 লাখ টাকা যেটা ঘাটতি, এটা তো 5 মাসের ঘাটতি, কারণ 5 মাসের মাথায় তো সে 1 লাখ টাকা দিয়ে দিচ্ছে, এরপরে তার ওটার উপরে সুদ হবে না। জি স্যার। এই তো আপনি দুই দুই পদ্ধতিতে অঙ্ক করে দিলাম আপনার। তবে এই সিম্পল ইন্টারেস্ট কিন্তু ম্যান্ডেটরি। এই সিম্পল ইন্টারেস্ট কে করবে? ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের পেশকার। আপনি যখন অডিটে পড়বে আপনার কেসটা, আপনার যখন ডিসিডি যখন অ্যাসেসমেন্ট করবে, বা কোম্পানি নর্মালি রিটার্ন দাখিল করলো, হয়তো দেখা গেল যে ডিসিডি অ্যাসেসমেন্ট করলো, তখন কিন্তু ডিসিডি তার যে পেশকার, তারা কিন্তু এই ক্যালকুলেশনটা আপনাকে করে সিম্পল ইন্টারেস্টটা ম্যান্ডেটরি। আপনার এই যে 10 লাখ টাকা ট্যাক্স, আমার তো গতবারের ইনকাম ছিল 7 লাখ, এবারের ইনকাম 7 লাখ। আমি তো 6 লাখ টাকা দিছি, যে হিসাব করিয়ে দিচ্ছি। আমি তো অ্যাডভান্স ট্যাক্স পাই নাই, কিন্তু ডিসিটির চোখে নাকি এটা ঠিক হয় নাই, কারণ আমি কি করব? আমি এই যে 6 লাখ টাকা, গতবারও আমার অ্যাসেসমেন্ট হয়েছিল 6 লাখ টাকা ট্যাক্স, এইবারে ডিসিটি আমারে মানে গায়ের জোরে করছে 10 লাখ টাকা। এখন ডিসিটি যদি এরকম খামখেয়ালি ভাবে আমার 10 লাখ টাকা করে, তাইলেও কি আমার এইভাবে সিম্পলি, আমি তো কোনো অনিয়ম করি নাই। আমার 6 লাখ টাকাই গতবার ট্যাক্স আসছিল, এবারও আমি 6 লাখ টাকা অ্যাডভান্স ট্যাক্স দিছি। যখন রিটার্ন দাখিল করতে যাই, তখন দেখি যে আরো 1 লাখ টাকা ট্যাক্স আসছে আমার। আমি ঠিক আছে, আমি সেটা দিয়ে আমি জমা দিয়ে দিচ্ছি। আমি তো কোনো অন্যায়ের মধ্যে নাই, কিন্তু তারপরও আমার উপরে এই মানে খর্গহস্ত কিন্তু হবে। বুঝতে পারছেন? এখন বলেন কোশ্চেন। স্যার উনি তো টোটাল 7 লাখ টাকা দিল, আপনি বললেন স্যার 1.5 লাখ টাকা ডিসকাউন্ট কি করবেন? 1.5 লাখ টাকা দিছি? কে বলছে 1.5 লাখ টাকা? 1 লাখ টাকা দিছি। স্যার আমার একটা রিকোয়েস্ট ছিল, সেটা হচ্ছে এই অঙ্কটার সাথে যদি দেরি করে রিটার্ন জমা দিলে পেনাল্টি সহ যদি অ্যাড করে দিতে, তাহলে আরে না, এইটাই পারি না বুঝাইতে, তারপরে আপনি আছেন ওইটা। এইটাই দেখেন কত কোশ্চেন। উনি বললো, উনি তো 1.5 লাখ টাকা বুঝেই নেই। কি আবার বলেন? 1.5 লাখ কি? আপনি স্যার মাঝখানে বলছিলেন উনি 1.5 লাখ টাকা দিয়ে দিছে। না না না, এটা বলি নাই। না না না, আমি এটা বলি নাই। আমি বলছি মাঝখানে উনি 1 লাখ টাকা দিয়ে দিচ্ছে। মাঝখানে উনি 30শে নভেম্বর 2023 তারিখে 1 লাখ টাকা দিয়ে রিটার্ন দাখিল করছে, সেইটা বলছি। বুঝছেন? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, স্যার যদি নর্মাল অ্যাসেসমেন্ট হয়, ধরুন কোম্পানি রিটার্নের নর্মাল অ্যাসেসমেন্ট হবে, সেইখানে ট্যাক্সটা তো ডিসাইড করবে ডিসি, তাহলে সেইটা Of course. ডিসাইড করতে গেলে কিন্তু সেই ক্ষেত্রে স্যার আমি কেন 50,000 আপনি 7 মান্থসটা ধরতেছেন, যে আমি বলতেছেন যে আমি জমা দিই নাই ওই সময়টাই, তো এটা আমি তো আগে থেকে বুঝবো না যে আমার ট্যাক্সের অ্যামাউন্টটা কতটুকু হবে নর্মাল অ্যাসেসমেন্টের ক্ষেত্রে স্যার? সেক্ষেত্রে তখনও কি আমাকে সরল রেটে এটা দিতে হবে এই ট্যাক্সটা? মানে আপনি একটা উদাহরণ দেন, আমি একটা অঙ্ক করাই দিই। এই অঙ্ক ধরেন শেষ। এখন আপনি আমাকে নতুন করে একটা এক্সাম্পল সেট করেন, আমি সেই অঙ্কটা করাই দেব। স্যার ধরুন আপনার এই এক্সাম্পলটা আমি এটা সেলফ চিন্তা না করে আমি এটাকে ধরলাম যে আমি নর্মাল অ্যাসেসমেন্টে জমা দিয়েছি, এবং এটা তো আমার normal, আমি নর্মালি পড়াইতেছি, আমি নর্মাল পড়াই না। নর্মাল অ্যাসেসমেন্টের কথা বলতেছি স্যার। অলওয়েজ নর্মাল অ্যাসেসমেন্টে এইটা হবে। আমি যদি সার্বজনীন স্বনির্ধারণী পদ্ধতিতে রিটার্ন দেই, আমার সিম্পল ইন্টারেস্ট হবে না। আপনাকে একটু খোলসা করে নিই। হ্যাঁ, বলেন এখন। তাহলে স্যার ঠিক আছে স্যার, মানে আমি বুঝতেছিলাম যে এটা অডিটে পড়লে তাহলে এই সিচুয়েশন হতে পারে। হ্যাঁ হ্যাঁ, ওটাকে বললেই তো নর্মাল অ্যাসেসমেন্ট হবে, তখনই তো এই সিচুয়েশন সৃষ্টি হবে। না, এটা তো বলাই আছে এসএস ট্যাক্স। হ্যাঁ, বলেন এখন, বলেন। স্যার হ্যাঁ, স্যার আমার কোশ্চেন হলো এখন আমার যে ডিউরিং দ্য পিরিয়ডে স্যার আমার যে ফাইনাল ট্যাক্স যেটা ছিল, যে মিনিমাম ট্যাক্স ইয়ার যেটা সেটেল ট্যাক্স যেটা যেগুলা স্যার যে মিনিমাম ট্যাক্সের ভিতরে যায়, এইটাও কি স্যার আমার এটি হিসাবে এখানে কি কাউন্ট হিসাবে আমি করতে পারবো কিনা? না, এটা আপনার ফাইনাল সেটেলমেন্ট অফ ট্যাক্স লাইবিলিটি, ওটা তো কোনো হিসাবেই আসবে না। ওটা তো গোড়াতেই বাদ। যেটা চূড়ান্ত পর্দায় আছে 5টা, সঞ্চয়পত্রের সুদ, জমি বিক্রি, এরকম যে 5টা আছে, ওটা তো কোনো হিসাব নিকাশে আসবে না। ওটার উপরে কোনো সরল সুদ হবে না, কিছু হবে না, কেমনে হবে?
আমার ট্যাক্স কত আসে 10 টাকা, ট্যাক্স কাটা আছে কত 10 টাকা, কাটায় কাটায় ফাইনাল। এখানে তো 75%-এর উপরে হিসাব হয়, আরে ওরা ওরা তো 100% দেওয়া আমার। না না, বলছিলাম স্যার এই এই যে আমরা যে এটা কি আমি 75% হিসেবে আমি কি এটাকে কাউন্ট করতে পারবো কিনা স্যার? না, পারবেন না। আপনার যেটা ফাইনাল লায়াবিলিটি তার উপরে এই ধরনের কোনো হিসাব নিকাশ হবে না। সাদা খাতা জমা দিতে হবে, সাদা খাতা। সেমিফাইনালটা আসবে মিনিমামটা, স্যার। হুম। মিনিমামটা আসবে কেন? ধরেন আমি একজন ইম্পোর্টার, আমি মালয়েশিয়া থেকে টেলিভিশন আমদানি করে আমি স্টেডিয়াম মার্কেটে আমার দোকান আছে। এখন একটাই ব্যবসা থেকে আমার আয়। এখন ধরেন আমার চিটাগাং ইম্পোর্ট স্টেজে আমার কাটা আছে 5 লাখ টাকা। ভালো করে শোনেন। এখন আমি ওই 5 লাখ টাকা ওইভাবেই দেখাইয়া রিটার্ন দিয়েছি, কিন্তু ডিসিটি আমারে ট্যাক্স করছে 50 লাখ টাকা। ভালো করে শুনেন। ডিসিটি যখন আমাকে 50 লাখ টাকা ট্যাক্স করবে, তো 50 লাখ টাকার 75%-এ করবে কত? 37.5 লাখ। লেস অ্যাডভান্স ট্যাক্স মানে উইথহোল্ডিং ট্যাক্স দেওয়া আছে 5 লাখ, বাকিটার উপরে সরল সুদ হবে ডেফিনেটলি। এখান থেকে তো মুক্তি মিলবে না। কি ক্লিয়ার? আপনি আমাকে কোশ্চেন করছেন, স্যার মিনিমাম ট্যাক্স যেটার উপরে অ্যাপ্লিকেবল ওইখানেও কি এরকম সিম্পল ইন্টারেস্ট হতে পারে? অবশ্যই হতে পারে, হবে না কেন? যদি ইনকাম বেশি হয় তাহলে হবে না কেন? কারণ সিটি তো এটা তো একটা মানে ফর্মুলা, আপনি ছকে ফেলাই দিবেন যে এইবারে অ্যাসেসমেন্টে হয়েছে কত, এত, এটা 75%। আর আরেকজন এর আগে কোশ্চেন করছে, স্যার আমার যে 5টা ফাইনাল লায়াবিলিটি সেখানে কি এটা হতে পারে? এটা তো আজগুবি কোশ্চেন, সেটা কিভাবে হবে? আমার যা ট্যাক্স ওইটাই দেওয়া, আমার তো 75% কেন, 100% কাভার্ড, তারপর সিম্পল ইন্টারেস্ট হবে কেন? বুঝতে পারছেন? আপনাকে আরো একটা গল্প। হয় এটা কি আমাদের বেনিফিটের জন্য? না না, এই 75% হয় কি একেবারে কাটায় কাটায় তো অ্যাডভান্স ট্যাক্স হিসাব করা সম্ভব না, আন্দাজ করাও সম্ভব না। এই জন্য 25% ক্ষমা করে দিছে। বলছে ঠিক আছে, যা ট্যাক্স আসছে এর একেবারে পুরোটাই অ্যাডভান্স ট্যাক্স দিবে, এটা কি হয়? ঠিক আছে, 75% হলো মানে একটা ধর্তব্য, যে ঠিক আছে ধরে নিচ্ছি যে তার 25% আমি একটু ছাড় দিলাম, যে 75% পর্যন্ত আমার কাভার আছে কিনা, অ্যাডভান্স ট্যাক্স কাভার করা আছে কিনা। উত্তর যদি হয় নো, তাহলে সিম্পল ইন্টারেস্ট হবে। আর উত্তর যদি হয় ইয়েস, তাহলে হবে না। একটা লোক যদি মানে অ্যাডভান্স ট্যাক্স নিয়ম মাফিক ভাবে নাও দেয়, তাও তার সরল সুদ হবে না। সেই গল্পও আমি দিতে পারি আপনাকে। কিরকম? ধরেন একটা লোকের গতবারের নিয়ম অনুযায়ী তার অ্যাডভান্স ট্যাক্স দেওয়ার কথা কত? দেওয়ার কথা 8 লাখ, সরি দেওয়ার কথা তার 10 লাখ। মানে গতবার অনুযায়ী তার এবারে অ্যাডভান্স ট্যাক্স দেওয়ার কথা 10 লাখ, 2.5 লাখ, 2.5 লাখ, 2.5 লাখ, 2.5 লাখ এইভাবে দেওয়ার কথা। এই বেচারা করছে কি, সে আসলে অ্যাডভান্স ট্যাক্স নিয়ম মাফিক দেয়নি, সে দিছে 2 লাখ, 2 লাখ, 2 লাখ, 2 লাখ, কথার কথা। অথবা প্রথম 7.5 লাখ টাকাই দিছিল, পরে 50,000 টাকা দিছে, এরকম। যাই হোক, ডিউরিং দ্য ইয়ারে সে প্রকৃতপক্ষে অ্যাডভান্স ট্যাক্স দিছে 8 লাখ, তার নিয়ম মাফিক ভাবে দেওয়ার কথা ছিল 10 লাখ। তার মানে সে একজন করখেলাপি, তার অ্যাডভান্স ট্যাক্স যা দেওয়ার কথা তা দেয়নি, তাহলে তার সিম্পল ইন্টারেস্ট হতে পারে। যখন ডিসিটি পেশকার সে যখন সিম্পল ইন্টারেস্ট করার জন্য কাগজ কলম নিল, দেখা যায় কাগজ কলম আর আগায় না, কলম থেমে আছে। কেন? যে এবারেও তার 10 লাখ টাকা ট্যাক্স আসছে, তো 10 লাখের 75% করে দেখে আসে 7.5 লাখ, লেস অ্যাডভান্স ট্যাক্স পেইড 8 লাখ। তখন তার কলমটা থেমে গেছে, সে আর আগাতে পারতেছে না, কারণ সে তার তো কোনো শর্টফল পাচ্ছে না। 75%-এ যা আসে সেখান থেকে যা শর্টফল, তার উপরে তো সিম্পল ইন্টারেস্ট হবে, তো আর কলম আগাচ্ছে না। ব্যাপারটা বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। হুম। সুতরাং এটা এটা হলো ফর্মুলা, যা দেখাচ্ছি সেটা হলো ফর্মুলা। এই ডিসিটি কি এটা মাফ করতে পারে, স্যার? না 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 না, বলে কি, আমি আপনাকে বারবার বলছি, আপনি শুনেন নাই। এটা হলো এই যে সিম্পল ইন্টারেস্ট যে অঙ্ক আপনাকে করালাম, এটা ম্যান্ডেটরি, এটা নট ডিসক্রিশন। ডিসক্রিশন হলো জরিমানা করার ব্যাপারটা, যে আমি কাউকে জরিমানা করতে পারি, কাউকে নাও পারি, কিন্তু সিম্পল ইন্টারেস্ট এটা ম্যান্ডেটরি, বুঝছেন? এই আর কি। স্যার সবাই যদি বুঝে, স্যার
হুম? যদি সবাই বুঝে কাইন্ডলি এই পেনাল্টি ইন্টারেস্টটা যদি অ্যাড করে একটু দেখাই দিবেন স্যার। এই অঙ্ক দিয়েছে, মনে করেন জমা দিলাম 22 এই মার্চে জমা দিলাম, দেরি করে জমা দিলাম। না, এখন আপনি আবার অন্য লাইনে গেছেন। ওইটাও আমি Calculation আমি করতে পারি না, না, আমি আমি try করছি। বুঝছি আপনার কথা। ওইটা তো আমার এটা পড়ানো শেষ। আপনি যেটা বলতেছেন সেটা হলো ডিলে ইন্টারেস্ট। জি স্যার, ডিলে ইন্টারেস্ট এটা আমি স্যার যোগ করতে পারি না, না, ডিলে ক্যালকুলেশন করতে পারি না, আমি চেষ্টা করছি। আমি বুঝছি ডিলে ইন্টারেস্ট অবশ্যই এটার বিষয়বস্তু না। জি আমি স্যার। তারপর আপনি কোশ্চেন করছেন, আমি একটা অঙ্ক দেই, অঙ্ক দিয়ে আমি করাই দিই। ধরেন থ্যাংক ইউ স্যার। ধরেন কথার কথা যে আপনার উইথহোল্ডিং ট্যাক্স সমান সমান ধরেন 1 লাখ টাকা। হুম, এখন আহ এক্ষেত্রে মানে 50% হার আসতে পারে। শোনেন, উনি যে অঙ্কটা বলছে সেই অঙ্কটা দিলাম, এখন অ্যান্সার দেবো। তারপরে এক ভদ্রলোক চাকরি করে, তার বেতন থেকে ট্যাক্স কাটা আছে 1 লক্ষ টাকা, কিন্তু সে যখন রিটার্নটা ফিল আপ করতে গেল তখন তার ধরেন আরো কিছু ইনকাম টিনকাম আছে, হোয়াট এভার মেবি। তো তার ট্যাক্স আসছে 1.5 লাখ টাকা, কিন্তু টাইমলি সে রিটার্নটা সাবমিট করতে পারে নাই। তার রিটার্ন সাবমিট করার কথা নভেম্বরের 30 তারিখে, সে জানুয়ারি মাসের 31 তারিখে রিটার্ন সাবমিট করছে। এখন জানুয়ারি মাসে যখন রিটার্ন সাবমিট করবে, তখন তার ওই যে 50,000 টাকা ট্যাক্স আসছে 1.5 লাখ, দেওয়া আছে অলরেডি 1 লাখ। তো এখন 50,000 টাকা দিয়েই কি সে রিটার্ন সাবমিট করতে পারবে? না, উত্তর হলো না। তাহলে তাকে ডিলে ইন্টারেস্ট দিতে হবে। তাহলে ডিলে ইন্টারেস্ট দিতে হবে তাকে কত টাকার উপরে, কয় মাসের, এবং কত টাকা। সেখানে যেটা বলছে যে যদি কেউ সময় মতো রিটার্ন দাখিল করতে না পারে, তাহলে তাকে এই যে 1.5 লাখ টাকা তার ট্যাক্স আসছে, এই 1.5 লাখ টাকার 4% সম্ভবত, 4% ইন্টু 2 মান্থস, জি স্যার। তাতে ডিলে ইন্টারেস্ট, এটা হলো ডিলে ইন্টারেস্ট। তাতে আসে কত? আপনার 6,000, 6 দুগুণে 12,000 টাকা মনে হয় আসবে নাকি? পার মান্থ হলো 4%। পার মান্থ 4%। হ্যাঁ, 4% হলো পিএম, তাতে 12,000 টাকা আসে ডিলে ইন্টারেস্ট। আর হলো 50,000 তো তাকে দিতেই হবে। তাহলে সে যখন 2 মাস পরে রিটার্ন দিতে যাবে, তাকে 62,000 টাকা দিতে হবে মোট। এখন একটা কোশ্চেন, যে এই যে সে ডিলে করছে 2 মাস, তা এখানে তো 50,000 টাকার উপরে 4% হিসেবে 2 মাসের হওয়ার কথা। এবং আগে আইনে, আমাদের আগের পুরনো আইনে তাই ছিল। পুরনো আইনে, এটা যদি পুরনো আইন অঙ্কটা করি, তাইলে অঙ্কটা কিভাবে হবে জানেন? পুরনো আইনে হলে হবে 50,000 টাকা, যেটা তার ঘাটতি, যেটা সে দেয়নি টাইমলি, এটার উপরে 2% ইন্টু 2 মাস সমান সমান এটাতে আসবে আর কি 1,000, 2,000 টাকা আসবে। এটা হলো আগের আইন। আর এখন তো পুরোটাও বড়। আর এখনকার আইন হলো এই যে দেখেন অবস্থাটা। আগের আইনে ছিল 2,000 টাকা দিলেই চলতো ডিলে ইন্টারেস্ট, কারণ আমি ডিলে করছি তো 50,000 টাকা দিতে বিলম্ব করছি।
আমি তো ওই 1.5 লাখ টাকা বিলম্ব করিনি, 1 লাখ তো বহু আগেই আমার দেওয়া, ওটার উপরে আমি আবার ডিলে ইন্টারেস্ট দেবো কেন? ওটা তো ডিলে করিনি, কিন্তু এবারে আইনটা এরকম বিদঘুটে করে ফেলছে। স্যার কোম্পানির স্যার এখন তো একই নিয়ম স্যার না? স্যার এটা তো জবর হয়ে গেল না স্যার একটা। কোম্পানির ক্ষেত্রে কি? স্যার কোম্পানির ক্ষেত্রে 84% এই নিয়মই। হ্যাঁ, ঠিক আছে, একই। থ্যাংক ইউ স্যার। স্যার আর এখানে এই ক্ষেত্রে তাহলে অ্যাডভান্স যে 1 লাখ দেওয়া, এটা দেওয়া না দেওয়া কি তো সমান হয়ে গেল? এটাই আর কি। না, এটা আমার কাছেও খারাপ লাগে যে নাম হচ্ছে ডিলে ইন্টারেস্ট এবং বাংলায় নামকরণ হচ্ছে বিলম্ব সুদ, এটা নিয়েও অনেক কথাকথি হচ্ছে। মানে ইনকাম ট্যাক্সের যে নতুন বাংলা আইন হয়েছে ভালো, একটা নতুন আয়কর আইন হয়েছে সেটা খুবই ভালো, কিন্তু কিছু কিছু জায়গায় একটু খটকা রয়ে গেছে, খাপছাড়া রয়ে গেছে। ডিলের সাথে সাথে স্যার ইনভেস্টমেন্ট রিবেট গুলো তো ইয়ে হয়ে যাবে, ডিজেলও হয়ে যাবে, তাই না স্যার? হ্যাঁ, ইনভেস্টমেন্ট রিবেট পাবে না। তারপরে এই যে শুধু কি 3 ভাগের 2 ভাগ, 1 ভাগ যে বাদ যাবে সেটাও পাবে না। না না, মানে অনেক কিছু তার জীবন থেকে হারায় যাবে যদি 2 মাস এই যে দেরি করে, কি কি জিনিস তার জীবন থেকে হারাবে। যেমন একবার শুনছিলাম যে মোবাইল ফোন কি কি খাইছে, ক্যামেরা খাইছে, কত কিছু নাকি খাইছে, কি কি জিনিস জীবন থেকে চলে গেছে এক মোবাইল ফোন থাকলে। এখানেও ঠিক তাই, স্যার এটা সত্যি কি কথা কি বলতে খাইছে এইটা আপনার কি বলতেছিলাম জানি যে, ও সে যদি 2 মাস দেরি করে তার জীবন থেকে অনেক কিছু চলে যাবে। কি কি? এই যে সে একটা প্রাইভেট জব করতো, সেখানে তার যে গ্রস স্যালারি ওইটার যে 1/3 অথবা 4.5 লাখ ওটাও যাবে, ওটাও পাবে না, বুঝছেন? তারপরে সে যে বিনিয়োগ করছে প্রভিডেন্ট ফান্ডে টান্ডে, ওইটার উপর বিনিয়োগ রেয়া তো পাবে না। টাইমলি রিটার্ন দিলে 50,000 টাকা দিয়ে পারতো, এখন যে কত টাকা দিতে হবে, এবং তার উপরে আবার পুরাটার উপরে প্রথম থেকে 4%। মানে বুঝতে পারেন যে অবস্থাটা কি। তা বলতে পারেন যে স্যার এটা কেন করলো? করছে একটা মাত্র কারণে, একটা মাত্র কারণে করছে, সবার কাছ থেকে টাইমলি যেন রিটার্নটা আসে। স্যার এটা যদি ফার্স্ট রিটার্ন হয় সেই ক্ষেত্রে তো এগুলো ডিজেল হবে, তাই না স্যার? হুম, হ্যাঁ, সব ক্ষেত্রেই আর কি। টাইমলি যাদের মানে এনবিআর চাচ্ছে যে ট্যাক্স ডে এর মধ্যে যেন সমস্ত রিটার্ন পড়ে যায়, বুঝছেন? স্যার মানুষ ইচ্ছে করে গাফলতি করে স্যার, যে বলা ঠিক না স্যার, আমরা ভালো মানুষ, এটা এনবিআর করছে আমাদের, মানে ইচ্ছা করে করে নাই। কারণ হ্যাঁ। মানুষ ইচ্ছা করে আপনার নভেম্বরের 25 তারিখে বড় বড় রিটার্ন শুরু করে। একটা হ্যাঁ। বড় বড় রিটার্ন নভেম্বর 25 তারিখ হলে 5 দিনের রিটার্ন করা যায় না, ভালো রিটার্ন। হুম। এইভাবে মানুষ করে স্যার, এটা মানুষের দোষ আছে স্যার। সেইটাই। থ্যাংক ইউ স্যার। হুম। দোষটা জনগণের। হ্যাঁ, কি না বললাম কি স্যার, সব দোষ জনগণের। জনগণের? হ্যাঁ, না, এই ক্ষেত্রে জনগণের দোষ। হ্যাঁ, স্যার বলেন। হুম। এখানে যে স্যার 2 মাস যেটা বলা হয়েছে স্যার, এই 2 মাস না হয় যদি স্যার এটা ফ্র্যাকশন হয় মানে 1.5 মাসে 1 মাস 20 দিন হয়, তাহলে কি স্যার এটা কি ওই ডে ভিত্তিক কোনো ক্যালকুলেশন হবে নাকি না, না, সরাসরি ওরা পুরো 2 মাসের হবে। মানে 1 মাস 1 দিন হলেও কি 2 মাস হবে নাকি হ্যাঁ, স্যার তাই। এটা? না, 2 মাস হবে। 1 মাস 1 দিন হইলেও 2 মাস হবে। বলছে কোনো মাসের ফ্র্যাকশন হইলেও আপনার 2 মাস হবে, বুঝছেন? জি স্যার, থ্যাংক ইউ স্যার। এই আর কি। আচ্ছা, তাহলে আমাদের অ্যাডভান্স ট্যাক্স শেষ, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে আর কি বাকি আছে? আমরা চেষ্টা করব আগামী ক্লাসে পড়াতে আপনার কি বলে, ওই যে কিছু কিছু জিনিস আমাদের যেগুলো বাকি আছে, এখন আর যে খুব একটা জিনিস বাকি আছে তা না। অ্যাসেসমেন্ট বাকি আছে, পেনাল্টি, তারপরে আপিল ট্রাইব্যুনাল, এগুলো এক ক্লাসে হয়ে যাবে, বুঝতে পারছেন? আজকে আজকে পর্যন্ত কয়টা ক্লাস হইলো আপনাদের? হুম। 6টা স্যার, 6টা। 5টা। 6টা স্যার। হুম, 6টা মানে কি 12টা? 6 দুগুণে 12টা?
হ্যাঁ নাকি প্রথম দিকে? ওভাবে হলে মানে 10টা। আচ্ছা, যাই হোক, ঠিক আছে, আমরা মোটামুটি আগায় গেছি। এবং আমাদের যদি 20টা ক্লাস পাই, 20টা মানে 10 দিন আর কি, তাহলে আমরা অঙ্কের দিকে চলে যেতে পারবো। তো এখন আর নতুন করে শুরু করলে শেষ হবে না, সেই কারণে কার কি কোশ্চেন আছে সেগুলো একটু আলাপ করেন, আমরা শুনি। আর আগামী ক্লাসে আমাকে একটু মনে করায় দিবেন যে আমরা আগামী ক্লাসে 4টা জিনিস আমরা শেষ করব। কি কি? 1 নম্বরে হচ্ছে অ্যাসেসমেন্ট, 2 নম্বরে হচ্ছে পেনাল্টি, 3 নম্বরে হচ্ছে আপিল ট্রাইব্যুনাল হাইকোর্ট, আর 4 নম্বরে হচ্ছে রেসিডেন্ট নন রেসিডেন্ট। প্লিজ একটু নোট করে রাখেন, মানে যাতে আমার একটু সুবিধা হয় যে আমরা আগামী ক্লাসে এই 4টা জিনিস পড়ব। তারপরের ক্লাসে হলো ট্রান্সফার প্রাইসিং, ট্রান্সফার প্রাইসিং এর পর থেকে আমরা সরাসরি মানে প্রিভিয়াস কোশ্চেন অ্যান্সারে চলে যাব, সাজেস্টেড অ্যান্সারে চলে যাব। তো সাজেস্টেড অ্যান্সার, প্রিভিয়াস পরীক্ষার সাজেস্টেড অ্যান্সারেও অনেক ভুল আছে। তো সুতরাং আপনি ওই সাজেস্টেড অ্যান্সার যদি ফলো করেন সেখানেও সমস্যা আছে, তো ওগুলো নিয়ে আমরা কথা বলবো, সুবিধা হবে আপনাদের ধরতে। তো ওইটা খুব ইফেক্টিভ হবে। হ্যাঁ, ইফেক্টিভ হবে। বলেন আবার আরিফুল ইসলাম। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার আমাদের কর্পোরেট ট্যাক্সের প্ল্যানিংটা স্যার কি রকম হবে স্যার, যদি একটু বলতেন ভালো হতো। কেন, এগুলো নিয়েই তো হলো আজকে, কর্পোরেট ট্যাক্সের যে প্ল্যানিং গুলো নিয়ে কথা হলো না। স্যার ওইখানে দেখলাম সবাই ইন্ডিভিজুয়াল জিজ্ঞেস করছে। না, ইন্ডিভিজুয়াল না, কোম্পানি। কেন বলছি না, আমার কোম্পানিটা, আমার ইন্ডাস্ট্রিটা আমি কোথায় সেট আপ করবো? আমি ইকোনমিক জোনে সেট আপ করবো, যাতে আমি হলিডে এনজয় করতে পারি। আমি বোকার মতো গাজীপুরে আমি ইন্ডাস্ট্রি দেবো কেন? বুঝতে পারছেন? দিস ইজ প্ল্যানিং, লং টার্ম প্ল্যানিং। ওগুলো কথা হয়েছে, মানে সবগুলো ইন্ডিভিজুয়াল নিয়ে কথা হয়নি, ইন্ডিভিজুয়াল নিয়ে বেশি হয়েছে, এটা সত্যি কথা, বুঝছেন? স্যার আমি মনে করি স্যার বেসিক্যালি একটু বলি আর কিছু অবৈধ আছে। হ্যাঁ বলেন বলেন। আমি মনে করি স্যার কোম্পানি ট্যাক্স এর প্ল্যানিং এর ক্ষেত্রে প্রথমে আমাদের মনে রাখতে হবে ডিম ইনকাম, তারপর হচ্ছে স্যার সাইড, তারপর হচ্ছে আমার অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এর কোয়ার্টারলি ক্যালকুলেশন, কত টাকা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স আসছে কত টাকা, তারপর হচ্ছে স্যার স্যালারির যে পার্কিজিট ক্যালকুলেশন কিভাবে করতে হবে, যেটা অ্যাকচুয়ালি কয় টাকা ম্যাক্সিমাম পেতে পারে পার্কিজিট গুলো দিয়ে। তারপর হচ্ছে স্যার ওই আপনার যে আগে 16 সি ছিল, 16 এখন সেকশনে যাই না, যে গাড়ি, তারপর হচ্ছে আপনার স্যার মিনিমাম ট্যাক্স কত পাবে, তারপর আরো কিছু কিছু আছে ডিভিডেন্ডের ক্ষেত্রে কিছু নিয়ম শৃঙ্খলা গুলো আছে স্যার। এই জিনিসগুলো সব বলি। তারপর স্যার হচ্ছে শিডিউল যেগুলো বলা আছে আমাদের ওই যে আপনার এক্সামশন গুলো, এগুলো নিয়ে অবলি স্যার বসতে হবে কোম্পানি ন্যাচার অনুযায়ী। এই ন্যাচারালি তখন এটা আসবে, স্কিল হইতে হবে স্যার, এটা পিডিডিএম স্কিল। আপনার মতো না হলেও আপনার কাছাকাছি হইতে হবে স্যার, বড় কোম্পানির ক্ষেত্রে স্যার। সেটাই। থ্যাংক ইউ স্যার সুযোগ দেওয়ার জন্য। না ঠিক আছে স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার কোন ট্যাক্স ফাইল, কোন এসএসসির ফাইল অডিটে পড়লে এটা কি কোনো নিয়ম আছে নাকি স্যার, যে অডিটে এই বছর পড়ছে সামনে বছর পড়তে পারবে না, বা কত বছর পর্যন্ত পড়তে পারবে, এইরকম কোনো নিয়ম আছে কিনা স্যার? না, অডিটে কত বছরের মধ্যে পড়তে পারবে, বা 1 বছর পড়লে তারটা বারবার পড়তে পারবে কিনা, এই ধরনের কোনো নিয়ম কানুন নাই। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। এই স্যার একটু যে উপরে স্যার অ্যাডভান্সের ক্যালকুলেশন স্যার করছেন যে শর্টফলের, স্যার যদি ওই যে 5 মাস 7 মাস যে মান্থস গুলা বের করছেন, ওখানে স্যার ডেট ওয়াইজ একটু করে দিলেন স্যার, পরবর্তীতে একটু মনে থাকতে হবে আপনাদের স্যার। ইউজুয়ালি প্র্যাকটিসে যারা আছে ওরা এগুলা ধরে রাখতে পারে। ও, আপনি বলছেন যে ওইখানে 5 মাসের জায়গায় কবে থেকে কবে, না ভালো কথা বলছেন, ঠিক আছে, অলরাইট। জি স্যার, একটু মনে থাকবে আর কি স্যার। থ্যাংক ইউ। এই যে 5, এই যে 7, এই যে 12, এই যে 5, এইগুলা যদি একটু বলে দেই, তাই না, কবে থেকে কবে, ভালো কথা। এটা লিখে রাখেন 1/7/2023 থেকে আপনার 30/11/2023। আর এই যে 7, এটা হলো আপনার 1/12/2023 থেকে 30/6/2024।
এটা ওইটা ওই এটা হলো ওইটাই আর কি। আচ্ছা, ঠিক আছে। জি স্যার, থ্যাংক ইউ। ওকে। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। হ্যাঁ বলুন। স্যার যদি আমি অ্যাডভান্স ট্যাক্সের ক্ষেত্রে স্যার প্রথম কোয়ার্টার দিছি, সেকেন্ড কোয়ার্টার আর থার্ড কোয়ার্টার কোনো কারণবশত আমি দিতে পারি নাই। এখন ক্যালকুলেশন করে ফোর্থ কোয়ার্টারে আসার পরে আমি কি স্যার বাকি দুই এটা করে দিলে কি আমার কি স্যার ইন্টারেস্ট হবে কিনা স্যার? না, হবে না, এটাই তো বুদ্ধিমানের কাজ। এইটার নামই তো ট্যাক্স প্ল্যানিং, বুঝছেন? যারা চালাক তারা কি করে আমি শোনেন, তারা প্রথম দিকে বলে কি আমার ব্যবসা খুব খারাপ, আমি এস্টিমেট দিচ্ছি যে আমার ব্যবসায় আমি মনে করি যে খুব মানে এবারে লাভ তো হবেই না, উল্টা লোকসান হবে, সুতরাং আমি এই দ্বিতীয় কিস্তি তৃতীয় কিস্তি এগুলি টাকাগুলো দিচ্ছি না, বা পুরো নাম কস্তে কিছু কম দিচ্ছি আর কি। ও বাবা, যখন আমার চতুর্থ কিস্তি আসলো তখন বললো না না, আমি আমি এখন যেটা মনে করতেছি, এখন শেষের দিকে আমার ব্যবসা এখন খুবই রমরমা। হ্যাঁ, তো মানে আমি মনে করি যে হ্যাঁ, গতবার আমার যা আয় হয়েছে এখানে ভাবছিলাম কম হবে এতদিন, কিন্তু এখন দেখি যে না, আমার এখন পরের দিকে আমার সেলস রেভিনিউ বাড়ছে, আমার এটা সেটা, আমার এখন অবস্থা খুব ভালো। তো সুতরাং আমি এখন 10 লাখ টাকা দিয়ে দেবো। তো 10 লাখ টাকা কি আমার একবারে দিয়ে দিলে হবে? উত্তর হলো অবশ্যই। আমার যদি চতুর্থ কিস্তিতেও আমি যদি শেষের ট্রেনটাও ধরতে, মানে কমলাপুর থেকে 4টা ট্রেন ছাড়ে ময়মনসিংহ এর জন্য, বুঝছেন? তো আমি যদি শেষের ট্রেনটাও ধরতে পারি তাও আমি ময়মনসিংহ যেতে পারবো এবং আমার কিচ্ছু হবে না, আমার কোনো ক্ষতি হবে না, আমার 1 পয়সা সিম্পল ইন্টারেস্ট হবে না। সিম্পল ইন্টারেস্ট ডিসিটি এরকম ক্যালকুলেশন করবে, যদি 70, এখন দেখা গেল আমি 10 লাখ টাকা দিচ্ছি তাতে কাজ হয়নি, ডিসিটি আমার ট্যাক্স ধরছে 50 লাখ, কাম সারছে। 50 লাখের 75% কত? 37.5 লাখ, লেস অ্যাডভান্স ট্যাক্স পেই 10 লাখ, বাকি 27.5 লাখ টাকার উপরে 10%। বোঝেন অবস্থা? অ্যাডভান্স ট্যাক্স নিয়ম মাফিক ভাবে দিয়াও মানে ই নাই, ক্ষান্ত হয় না, দিয়াও মানে না, স্বস্তি নাই, বুঝছেন? তাহলে বলেন যে স্যার আপনি যে পড়াইলেন অ্যাডভান্স ট্যাক্স নিয়ম মাফিক ভাবে গতবারের ভিত্তিতে দিতে হবে, আরে পড়াইছি তো, যা আছে আইনে পড়াইছি, কিন্তু যদি ডিসিটি মানে আমার এটা না মানে, আমাকে যদি একটা হেভি অ্যাসেসমেন্ট করে দেয়, তো ওইটার উপরেই কিন্তু ভিত্তি করে আমার সিম্পল ইন্টারেস্ট হবে, সেখান থেকে মুক্তি নেই। আবার যদি আমি আপিলে যাই, ট্রাইব্যুনালে যাই, ওখানে গিয়ে আমার ইনকাম কমে যায়, ইনকাম কমে গেলে অটোমেটিক্যালি আমার সিম্পল ইন্টারেস্ট কমে যাবে। স্যার আরেকটা জিনিস, আমার গতবারের হিসেবে আমার 75% কাভার করলো, কিন্তু আমি এই বছরে ইয়ার এন্ডিং এ কোম্পানির ক্ষেত্রে বলতেছি, এই বছর ইয়ার এন্ডিং এ গিয়ে দেখলাম যে আমার গতবারের 75% কাভার করলেও এই বছরে যে আমি নিজে ক্যালকুলেশনটা করলাম, দেখলাম যে এটা আরো অনেক বেশি আসে হিসাবে। হ্যাঁ, গতবারের বেসিসে 75% থেকে অনেক বেশি আসে, তখন তো আমি ওই বেশিটাও আমি জমা দিয়ে দিতে হবে না? শোনেন, আপনার কোশ্চেনে একটা ভুল আছে, আপনার ভিতরে একটা ভুল ধারণা, মানে বদ্ধমূল ধারণা ঘুরে বেড়াচ্ছে, ওইটার আগে ভাঙি তারপরে। সেটা হলো আপনি একটা ভুল কথা বলছেন, সেটা হলো স্যার আমি গতবারের ভিত্তিতে গতবারের 75% দিলেই তো চলে, কিন্তু আমি দেখলাম পরে হিসাব করে না, আমার আরো অনেক বেশি দিতে হয়। ওই প্রথম কথাটা ছিল ভুল। গতবারে যদি আপনার গতবারের ভিত্তিতে ট্যাক্স আসে কত? 10 লাখ, তাহলে কি আপনি 75%-এ 7.5 লাখ টাকা দিলেই চলবে? উত্তর হলো নয়, একারে না। তাহলে এই যে ডিসিটি স্যার আপনি একটু আগে পড়াইলেন, ডিসিটি 75%-এর উপর হিসাব, ওটা তো ডিসিটি, হে ধারা, তুমি কার? যেটা পড়াচ্ছি এটা ডিসিটির ধারা, আপনার ধারা নয়। ইনকাম ট্যাক্সের আইনে যে ধারাগুলো আছে ম্যাক্সিমাম ধারা হলো ডিসিটি, কিছু কিছু ধারা আছে এসএসসি, বুঝছেন? তো সেটা বুঝতে হবে। আপনি 75% পড়াচ্ছি, এটা আপনার ধারা নয়, এটা ডিসিটির ধারা। আপনার ধারা কোনটা? 100%। 100%। আপনার গতবারের ভিত্তিতে যা ট্যাক্স আসে এটাকে 100% 4টা ভাগ করে দিতে হবে। ডিসিটি আপনার 25% ক্ষমা করে, 25% বাদ দিয়ে হিসাব করে, সেটা ডিসিটির মহানুভবতা।
বুঝছেন? না, কিন্তু কিন্তু আমি আচ্ছা, এটা গেল। 100%ই দিলাম, কিন্তু আমার এই বছরে আমি তো অ্যাডভান্স ট্যাক্সটা দিলাম গতবারের বেসিসে ধরছে। আপনি আপনি আমাকে একটা অঙ্ক দেন, আমি আপনাকে পুরো অঙ্ক করায় দিতে পারি। আপনি স্যার, আমার একটা অঙ্ক দেন, সবাই বুঝুক। আপনার কথা তো বুঝি না পরিষ্কার করে। আর যদি বুঝে বলতে পারেন তাহলে ঠিক আছে, বলেন। স্যার সেপর আমার গতবারের ট্যাক্স আমি আসছে, মানে নেট ট্যাক্স পেয়েবল ছিল 100 টাকা। হ্যাঁ, এইবার আমি যে অ্যাডভান্স ট্যাক্স দিব, ওইটা সেপর আমার রেভিনিউ আরো বাড়ছে আগে থেকে, বেশি আমার নেট ইনকাম ট্যাক্স পেয়েবল আসছে আমার ক্যালকুলেশনে 150 টাকা। হ্যাঁ, এই এই তো ভালো উদাহরণ। হ্যাঁ, বলেন। এই ক্ষেত্রে আমি তো ধরতেছি যে আমি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, গতবারে আমার ট্যাক্স পেয়েবল ছিল 100, আমি দিছিও 100। এইবার কিন্তু আমার ক্যালকুলেশন ইয়ার এন্ডিং এ গিয়ে দেখতেছি যে আমার 150 টাকা নেট পেয়েবল আসতেছে ট্যাক্স। এই হুম। ক্ষেত্রে আমি কি গতবারকে কম্পেয়ার করে 100 টাকা দিয়ে রিটার্ন দিয়ে দিব নাকি 150 টাকা দিয়ে রিটার্ন দিব? এইটা হলো আমার কোশ্চেনটা আর কি। এটা কেমন কথা? আপনি যখন রিটার্ন ফিল আপ করতে গেলেন, তখন আপনি দেখলেন যে আপনার ট্যাক্স আসছে 150 টাকা। তা আপনার কি মনে হয় আপনি 100 টাকা দিয়ে দিলেই নিয়ে নেবে? ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনার রিটার্ন নিয়ে নেবে? কি বললেন আপনি বুঝিনি কিন্তু। তাহলে কি 150 টাকা 75% কভার করতে হবে নাকি? আপনার কাজ 100% আপনি করেন, আপনি বোঝেন না কিছুই। আপনার কাজ আপনি করেন, ডিসিটির কাজ ডিসিটি করবে। আচ্ছা, আপনার কাজ কি? আপনার কাজ কি? আপনি দেখলেন আপনার হিসাবে ট্যাক্স আসে 150, দিয়ে দেন 150, ওকে ওকে স্যার। দিয়ে চুপচাপ বসে থাকেন। তারপরে ইনকাম ট্যাক্স অফিস থেকে নোটিশ আসুক, তারপরে আপনি ফেস করেন, তারপরে ডিসিটি অ্যাসেসমেন্ট করুক। আপনি 150 টাকা ট্যাক্স দিছেন, আপনার মনে হয় যে আমি গতবার আমার ট্যাক্স ছিল 100, এবারে আমার হবে 150, আমি 150 টাকাই ট্যাক্স দিয়ে রিটার্ন দাখিল করে ফেলছি। খুব বাহবা নিতেছেন। ডিসিটি যখন অ্যাসেসমেন্ট করবে 500, তখন যাবেন কই? তখন তো সে তখন তো সে 500 75% করে যা আসে ওখান থেকে লেস 150, তারপরে বাকিটা সিম্পল ইন্টারেস্ট জবাই। বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার, এখন ক্লিয়ার হয়েছে ফুল জিনিসটা। স্যার হ্যাঁ, স্যার আপনি ওই যে স্যার একজন এনবিআর মেম্বার হিসেবে আপনার স্যার কোশ্চেনটা করা স্যার, এইবার কি তাহলে কি স্যার ওই যে আমরা তো এসএস ট্যাক্স এর উপরে স্যার আমার ইয়ে করতেছে, এই কি বলে আমার ফাইন করতেছে, বাট ফাইন না, আমার ফাইন তো না, সিম্পল ইন্টারেস্ট। হ্যাঁ, কিন্তু আমি যে এসএস করে যেটা জমা দিয়েছিলাম ওইটার উপরে কি অতিরিক্ত যেটা ছিল স্যার, ওইটা তো যে আগের আইনে ছিল যে অতিরিক্তর উপরে ডিলে ফাইন করার কথা। তো এইবার কি এটা কি পরিবর্তনের কোনো পসিবিলিটি আছে স্যার? আপনি কি এই নিচেরটা নিয়ে কোশ্চেন করছেন, এই যে ডিলে ইন্টারেস্ট 12,000 টাকা নিয়ে? না স্যার, ওই যে ওইখানে যে আমরা আগের অঙ্কটাতে স্যার, যে আমরা যে 1.5 লাখ টাকা 1.5 লাখ টাকার উপরে যে স্যার ইয়ে করলো, ফাইন ফাইন ক্যালকুলেশন করলাম আমরা, ওইটা তো ফাইন না, স্যার। তো ফাইন না, এটা সিম্পল ইন্টারেস্ট। এটা ঠিক একই। জি স্যার, ওই যে সিম্পল ইন্টারেস্ট যেটা ক্যালকুলেশন করছিলাম ওইখানে তো আগের আইনে ছিল স্যার ওই যে 50,000 টাকার উপরে স্যার, যেহেতু না না আগে। না 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 না, আপনাকে একটা কথা বলি। আগের সেম ছিল এটা। অ্যাডভান্স ট্যাক্সে যা আজকে পড়াইলাম, এটা আগের আইন আর এবারের বাংলা আইন দুইটা সেম, নো চেঞ্জ। স্যার এটা ওই যে অ্যাডভান্স ট্যাক্সের কথা বলি না, আমি ওই যে বলছি স্যার সিম্পল ইন্টারেস্টের কথা স্যার। ওই তো অ্যাডভান্স ট্যাক্সই তো সিম্পল, নাহলে আপনি ডিলে, আপনি ভুল করতেছেন বারবার। আপনি মনে হয় বলবেন ডিলে ইন্টারেস্ট, কিন্তু মুখ থেকে আসে সিম্পল ইন্টারেস্ট, ফাইন, এই সমস্ত শব্দ আসে। আবার বলেন 50,000, কি নিচেরটা কি না? আমি বলি এই যে এখন এখন এইটা এইটা না স্যার, এটা আমার না তো স্যার, এইটা না। আমি আপনার জিজ্ঞেস করছি আপনি কি এই 12,000 টাকা নিয়ে কোশ্চেন করছেন, বলে না স্যার। তাহলে কি স্যার বলেন দেখে, আপনি তো ক্লিয়ার না। সরি স্যার, জি স্যার, 12,000 টাকা স্যার, এটা এই 12,000 টাকা স্যার। তাইলে আমি তো মনে করছি যে আপনি কোশ্চেন করতেছেন এই 12,000 টাকার মানে জাস্টিফিকেশন নিয়ে, কিন্তু আবার বলেন আইন কি বলেন না। এটা বলেছিলাম। এটা হলো বিলম্ব সুদ, জি স্যার। মানে ইংলিশে বলে ডিলে ইন্টারেস্ট। এখন দেখা যাক আর কি, এটা তো আসলে নট জাস্টিফাইড। এটা তো মানে একটা লোক 1 লাখ টাকা দেওয়ার পরেও ওই টাকার উপরে আবার 4% ডিলে ইন্টারেস্ট দিবে কেন? তাহলে নামে সার্থকতা রইল কই, তাই না? জি স্যার। তা সেই হিসাবে মানে এটা ঠিক হতেও পারে আর কি, দেখা যাক। বুঝছেন? বুঝছেন স্যার? হ্যাঁ স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, বলেন। স্যার যেটা বলতেছিলেন যে কোয়ার্টার, এই যে অ্যাডভান্স ট্যাক্সটা, যে প্রথম 3 মাসে ব্যবসায়িক কোয়ার্টারে দেখা যায় খারাপ অবস্থা, আর 4 নম্বর মাসে যায় দেখায় ভালো অবস্থা, মানে যে চালাকিটা করে।
এখন এই 4 লাখ টাকা যদি রেগুলার বেসিসে করে তাহলে ডিসি কি তাকে প্রশ্ন করার কোনো ক্ষমতা রাখে মানে ওরে বাবা, ক্ষমতা রাখে না মানে? ডিসিটি যদি ওইরকম ডিসিটি মানে শোনেন উত্তরটা দেই। ডিসিটি প্রতিটা কোয়ার্টারে আপনাকে চিঠি দিবে এবং আপনি যদি ইনস্টলমেন্ট মিস করেন ওটার জন্য আপনাকে ডিফল্টার হিসেবে গণ্য করে ওই টাকা আপনার ব্যাংক থেকে নিয়ে নিতে পারবে। ডিসিটি অনেক ক্ষমতাশালী, কিন্তু আমরা বাস্তবে যেটা দেখি ডিসিটি আসলে অ্যাডভান্স ট্যাক্সের জন্য ওইরকম পারাপারি করে না, বা প্রথম 3টে ইনস্টলমেন্ট নিয়ে অত বেশি পারাপারি করে না। কারণটা কি জানেন? কারণ ডিসিটিও বোঝে যে আমি যদি আমার জুন মাসের মধ্যে কালেকশন হইলেই আমার বাজেট হইলেই হয়, তাহলে আপনার যে লাস্ট কিস্তি যেটা ওটা করছে 15ই জুন। তো ঠিক আছে, মানুষ একটু কম বেশি দেয়, দিলেও মানে হোক, যাই হোক, আমার বাৎসরিক বাজেটটা হলেই তো হয়। আমার উপরে যে টার্গেট, আমি ডিসিটি, আমার মাথার উপরে একটা টার্গেট দেওয়া থাকে যে এই বছরে আমাকে এত টাকা কালেকশন করে দিতে হবে গভর্নমেন্টকে, এবং এটার উপরে আমার ইভলিউশন হয়, এটা নিয়ে মিটিং হয়, কেন পারলাম না ইত্যাদি, না পারলে এটা ব্যাখ্যা করতে হয় ইত্যাদি ইত্যাদি। তারপর চাকরি যায় তা না, কিন্তু একটু প্রেশার থাকে। তো সব ডিসিটি তার ভালো চায়, তার সুনাম চায় যে সে এটা পারছে আদায় করতে ইত্যাদি। তো সেটা জুন মাসে হলেও তো হয়, একই তো ফিনান্সিয়াল ইয়ার ভিত্তিতেও বাজেট দেয়া হয়। এই জন্য অত বেশি করে না, অত বেশি মানে যে একেবারে খড়গহস্ত হবে ওইটা হয় না, আমরা বাস্তবে দেখি এটা। বাট আপনি বলছেন যে স্যার আমরা প্রথম কিস্তি দিলাম না, শেষের কিস্তিতে দিয়ে দিলাম, তাহলে 4টে কিস্তির মানে কি? তাহলে ডিসিটি কি মানে বিড়াল, সে কি কিছুই করতে পারে না? অনেক কিছু পারে, মানে অনেক ক্ষেত্রে অনেক কিছু লিনিয়েন্টলি নেয়, আমি সেটাই বলতে চাচ্ছি। ধন্যবাদ স্যার। ট্যাক্স এভাসে ফাইন আর পেনাল্টি দুইটাকে ভিন্ন? বুঝি নাই কোনটা? ফাইন আর হ্যাঁ, দুইটা ভিন্ন, মানে দুইটার বাংলাও ভিন্ন। মানে আপনি বাংলা বললেও অনেকটা বুঝতে পারবেন। ফাইনের বাংলা হচ্ছে অর্থদণ্ড, আর পেনাল্টির বাংলা হচ্ছে জরিমানা। আরো একটা পার্থক্য আছে, জরিমানা করতে পারে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট, ট্যাক্স ডিপার্টমেন্ট, কিন্তু ফাইন করতে পারে একমাত্র জুডিশিয়াল ডিপার্টমেন্ট, মানে বাংলা হলো বিচার বিভাগ। কারণ এই যে দণ্ড, কারণ আপনারা জানেন যে বিচার বিভাগে যে দণ্ড হয়, দণ্ড 3 প্রকার: কারাদণ্ড, অর্থদণ্ড, মৃত্যুদণ্ড। আমাদের ইনকাম ট্যাক্সের যেগুলো আপিল ট্রাইব্যুনাল, হাইকোর্ট পড়াবো, বা ওই যে প্রসিকিউশন, ওখানে আপনার 2 ধরনের দণ্ড পাবেন, কারাদণ্ড এবং মানে অর্থদণ্ড। অর্থদণ্ডের ইংরেজিটা হচ্ছে ফাইন, কিন্তু মৃত্যুদণ্ডটা আমাদের এখানে নেই। যাই হোক, তাহলে আর কোনো কোশ্চেন না থাকলে আজকে একটু আগে শেষ করে দেই। আগামী স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলেন। কোশ্চেনটা স্যার পার্সোনাল। আমাদের ফার্মের যে ক্লায়েন্ট হ্যান্ডেল করতে দিছে আমাদেরকে, গত বছর আমি রিটার্ন করেছিলাম ওদের। এখন এই বছর একজন নতুন এমপ্লয়ি নিযুক্ত হয়েছে ওদের অফিসে। সে আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করতেছে যে এরকম ওর রিটার্নে ক্যাশ ইন হ্যান্ড আছে 4 লক্ষ টাকা, বাট ব্যাংকে কোনো টাকা নাই। আর সে 3 তলা বাড়ি দেখাইছিল গত বছর পর্যন্ত। তো এরপরে নাকি 2 তলা বিল্ডিং ছিল, আরো 2 তলা বাড়াইছিল। তো ওই 2 তলা নাকি রিটার্নে সে দেখায় নাই 3 বছর যাবত। এখন সে এটা কিভাবে দেখাবে? এখন এটা তো আমাদের আন্ডারে আসছে, এখন এটা কি অ্যাডভাইস দিব, এটা আসলে কি হবে? ওইটা এবারে দেখাই দিবেন। এবারে রিটার্নে বাকি 2টা বিল্ডিং তৈরি করছে এবং ওই বিল্ডিং এর টাকা পাইছে, এটা তার সাথে একটা সিটিং দেন, আর সব কথা আপনি জানেন। উনি আবার ওই তখন এই কথাটা আমি জিজ্ঞেস যে ডকুমেন্টেশন কি হবে কিনা, প্রপার ডকুমেন্টেশন আছে কিনা। উনি বলে যে ডকুমেন্টস গুলো ছিল ওগুলা এখন উনি প্রোভাইড করতে পারবে না, মানে কোনো প্রুফ দেখাতে পারতেছে না। এখন এটা ঝামেলায় পড়ে গেছে। আপনার ঝামেলা কি? ঝামেলা তো তার। তাহলে এই ক্ষেত্রে মানে ওনাকে কি বলা উচিত হবে? রিটার্ন করাই যাবে না নাকি? মানে না, রিটার্নে সে যা দিবে, যা তথ্য দিবে তার ভিত্তিতে আপনি রিটার্ন করে দিবেন। আপনার এত ভয় কেন? আপনার এত ডর এখন কিসের? উনি আমাকে বলতেছে যে উনি চাচ্ছে 2 তলা যেটা এক্সটেন্ডেড আছে, মানে দেখায় নাই আগে, ওই 2 তলাটাও দেখাবে। হ্যাঁ, দেখাই দেন। তখন যখন টাকায় টাইম পড়বে না, পাশাপাশি এখানেই শেষ নয়, বলবেন যে 2 তলা দেখাইছি, ওইখানে এখন 18 লাখ টাকা আসছে বা 1 কোটি টাকা আসছে, তো এই টাকাটা আপনি কোথায় পাইছেন? তো যদি বলে না এই টাকার তো কোনো ব্যাখ্যা নাই, তো বলে যে ব্যাখ্যা না থাকলে তো এই টাকাটা যোগ হয়ে যাবে। তো হ্যাঁ, তো এই ক্ষেত্রে এখন কতগুলো জিনিস আছে। একটা আছে 19-এর 5টা বি, আগে যেটা 19-এর 5টা বি ছিল ওইটা এখনো আছে, বিভিন্ন ফর্মে আছে, বইয়ের একেবারে শেষ দিকে।
কত স্কোয়ার ফিটের বাড়ি বা ফ্ল্যাট ক্রয় করিলে ওটার উপরে আপনার স্কোয়ার মিটার ভিত্তিতে একটা ট্যাক্স দিয়ে দিলে ওইটা জায়েজ হয়ে যায়। ওইটা একটা উপায় থাকতে পারে, ওইটা একটা বুদ্ধি দিতে পারে। আর স্যার এটা কি এই ইন্ডিভিজুয়াল রিটার্নে সে দিয়ে দিতে পারবে এই ট্যাক্সটা, নাকি আলাদাভাবে অন্য কোনো অফিসে গিয়ে দিতে হবে? না না, এই রিটার্নের সাথেই দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। স্যার এই 19-এর 5টা কথা যেটা বললেন স্যার, এটা কি যারা জেনুইন ওই রেগুলার বেসে যারা নিয়মিত সরকারের সাথে লয়াল থাকে, ট্যাক্স দিয়ে যায়, তাদেরকে একটু ডিসকারেজ করে না স্যার? ডিসকারেজ কিছুটা করে, আবার হয় কি মানুষের জীবনে এত হিসাব নিকাশ, এত টাকা পয়সা, মানে সবকিছু তো একেবারে মিল করে করা সম্ভব না। এই জন্য মানে সরকার কিন্তু এটা বহু বছর যাবত এই সুবিধাটা দিয়ে আসতেছে, এবং দিয়ে আসতেছে শুধু ফ্ল্যাট বাড়ি নিজের বা যদি বাড়ি করে, যদি অ্যাপার্টমেন্ট কিনে, এইগুলার জন্য। ও ভালো কথা, আপনাদের আরিফুল হক কই, আরিফুল ইসলাম, ওই তারও কিন্তু এই বুদ্ধিটা, ওই যে 20 লাখ টাকা আমার প্রথম থেকে ধরছে যে স্যার আমি তো এরকম স্যালারির উপরে ট্যাক্স দেই নেই, আমি তো এবার 20 লাখ টাকা দিয়ে একটা অ্যাপার্টমেন্ট কিনবো। ওই যে কই, সেই গেল কই, সে গেল কই? স্যার আসিস স্যার, আমি আসি স্যার, বলেন স্যার। এই শুনে শুনেন, আপনার এই নতুন বুদ্ধি মনে মাথায় আসছে, এই 19-এর 5টা বি, এইটা দেখেন, এইটা দেখেন, এটা কিন্তু আপনার কেউ যদি নতুন বাড়ি করে, নতুন ফ্ল্যাট কিনে, তার উপর স্কোয়ার ফিট ভিত্তিতে একটা ট্যাক্স দিয়ে দিলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আর ওইটা নিয়ে কোনো কোশ্চেন করে না, ওইটা জায়েজ হয়ে যাবে, হোয়াইট হয়ে যাবে ওই টাকাটা। ব্ল্যাক মানি হোয়াইট করার কিন্তু একটা মানে অন্যতম পন্থা, অন্তত বাড়ির ক্ষেত্রে, ফ্ল্যাটের ক্ষেত্রে, অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে 19-এর 5টা বি। এই 19-এর 5টা বি এখন আমাদের নতুন আয়কর আইনের একদম শেষে, এটা হলো আপনার কত তফসিল, তফসিল কত জানি, এটা মানে দিয়ে দিছে কত স্কোয়ার ফিট আপনার বাড়ি হলে, অ্যাপার্টমেন্ট হলে আপনাকে কত টাকা ট্যাক্স দিতে হবে। দিলে পরে এটা দেওয়া না দেওয়া আপনার ইচ্ছা। আপনারা যদি ওরকম মানে দিতে না পারেন যে আমি কোথায় টাকা পাইছি, এই এই মানে যদি আমাকে কোশ্চেন করে আমি এর উত্তর দেবো কোত্থেকে, তখন এই টাকাটা দিয়ে দিলে এটা জায়েজ হয়ে গেল। আর স্যার যদি 5 শিডিউল আছে, 19-এর 5টা বি, এটা 5 শিডিউল আছে। এই যে ফার্স্ট শিডিউলে দিয়ে দিছে কোথায় আপনার অ্যাপার্টমেন্ট, ধানমন্ডি গুলশান হলে একরকম, আপনার অন্য জায়গায় কাকরাইলে হলে একরকম, এরকম বিভিন্ন রেট দেওয়া আছে, ওটা দেখে নিয়েন একটু, এটা একটা ভালো পরামর্শ আর কি। আর স্যার যদি কেউ প্লট কিনে কোন রিয়েল এস্টেট কোম্পানি থেকে, না ওইটা হবে না, ওইটা হবে না, প্লটের উপরে যাই। স্যার কিস্তিতে কিনলো, স্যার কিস্তিতে কিনলো, তাহলে কি স্যার এটা কিস্তিটা যোগ করে দেখাই দিবে অ্যাসেটটা এই কোড করে আইডিএনবি তে, যে অ্যাসেটটা কিস্তির আন্ডারে আছে, এত টাকা প্রতি মাসে 10,000 টাকা যেমন কিস্তি দিচ্ছে, কিস্তিটা যোগ করে দিবে, এরকম না স্যার? মানে দুই ভাবে উত্তরটা হতে পারে, আমরা বাস্তবে দুই ভাবে এটা পাই। এক নম্বরে কেউ কেউ সততার সাথে বলে দেয় যে আমি বসুন্ধরা থেকে 5 কাঠা জমি ক্রয়ের উদ্দেশ্যে আমি মানে কিস্তি পরিশোধ করিয়েছি এত টাকা, দেখা যায় ক্যাশ থেকে কমে গেল, তার ক্যাশে থাকলো আর কি স্যার। আর কেউ কেউ বলে যে না আমি ওটা তো এখনো দলিল হয় না, যখন হবে তখন দেখা যাবে, এখন ক্যাশেই থাকুক। তা যদি কখনো আমি ভবিষ্যতে ঝামেলায় পড়ি যে আপনি তো বসুন্ধরায় প্লট দিছে, প্লটের একটা বুকিং দিছেন, সেখানে আপনি এবারে 50 লাখ টাকা দিচ্ছেন, কই সেটা তো আপনি হাইড করছেন, দেখান না। আমি বলবো না, আমার যে 80 লাখ টাকা ক্যাশ ইন হ্যান্ড আছে ওটার মধ্যেই এটা আছে, আমি ইচ্ছা করে দেখাইনি সেগ্রিগেট করে, যেহেতু ওটা এখনো আমার পজিশনে আসেনি, আমার দলিল হয়নি, আমি মালিকানা আসেনি, এই কারণে দেখাইনি। সুতরাং দুই ধরনের মতবাদ আছে। আপনি বলেন যে স্যার আপনি কোন মতবাদে বিশ্বাসী, আমি প্রথমটাতে বিশ্বাসী। সেটা হলো আমি ওইটাই করব যে আমার পূর্বাচলে বা আমার ওই যে কি বললাম বসুন্ধরায় 5 কাঠা জমির বিপরীতে মানে অগ্রিম কিস্তি প্রদান, 5টি কিস্তিতে 50 লক্ষ টাকা প্রদান, ওইখানে 50 লক্ষ দেখায়। জি স্যার, এটাই সুন্দর স্যার, এটাই স্যার অ্যাকাউন্টিং যায় স্যার, অ্যাকাউন্টিং এটাই করবো স্যার। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে স্যার, এখানে একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ বলেন স্যার, ওদের দলিলের মূল্য আমরা যারা পেমেন্ট করি, পরে যদি মানে সমান না হয় তাইলে আমাদের কি করার? এটা ভাই পরে আসবে ভাই, ওই জন্যই দেখায় না, অনেকে ভাবে কি দলিল হোক, মানে দেখি ব্যক্তিটা তো হয়, ডেভেলপাররাও এরকম যদি করে তাহলে তো আমাদের একটা গ্যাপ হয়ে যাবে। দলিলে কত টাকা আসে এটা আগে দেখি, তারপরে বিবেচনা করব, এরকম মানে অনেকে ওই চিন্তা থেকে অনেকে দেখায় না, বুঝতে পারছেন? জি, ওই চিন্তা থেকে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক, আবার আজকে এমনিও শুক্রবার, তো ঠিক আগামী ক্লাসে আবার দেখা হবে। আমাকে মনে করাই দিয়েন, আমি চেষ্টা করব যে আগামী নেক্সট ক্লাসে 4টা টপিক শেষ করতে, বুঝতে পারছেন? থ্যাংক ইউ সো মাচ আদাব দাদা স্যার। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার।